প্রিয় দর্শক, চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। তবে শুরুর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে শুরু করছি। কবি বলেছেন, আজ শুধু চাষির লাঙলের ফলার সঙ্গে আমাদের দেশের মাটির সংযোগ যথেষ্ট নয়, সমস্ত দেশের বুদ্ধির সঙ্গে, বিদ্যার সঙ্গে, অধ্যবসায়ের সঙ্গে তার সংযোগ হওয়া চাই। কবির এই মহান উক্তি নিয়েই শুরু করতে চলেছি আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা শুধু চাষ করি, কিন্তু চাষের সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রাথমিক জ্ঞান থাকা জরুরি, তাই নয় কি? সেই প্রাথমিক জ্ঞান যে আমাদের একটু থাকা প্রয়োজন, সেই বিষয়ে আজকের আমি আলোচনা করব। বেসিক কিছু আইডিয়া, যেমন বেসিক কিছু ধারণা, যেটা আমাদের সকলের জানা খুবই প্রয়োজন। আমরা চাষ করি, আমরা উদ্ভিদকে খাদ্য দেই, অর্থাৎ সার দেই, কিন্তু এই সারটা আসলে কি, সেইটা আমাদের জানা খুবই প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য উদ্ভিদের 16টি খাদ্যের প্রয়োজন। সেই খাদ্যগুলো কি কি তা আমরা আজকে জানব, এবং সার যে আমরা জমিতে ব্যবহার করি সেই সারটা আসলে কি সেটা জানব। কত প্রকার সার থাকে, জৈব সার কি, রাসায়নিক সার কি, জৈব সার কত প্রকার, রাসায়নিক সার কত প্রকার, অনুখাদ্য কি, এই যে আমরা ডিএপি দেই, বলি ডিএপি 10-26-26, আসলে এগুলো কি, সেই বিষয়গুলো আমরা জানব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছুই আমি আজ আপনাদের জানানোর চেষ্টা করব। তবে আরেকটি কথা, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকের বিষয়। বলেছিলাম যে উদ্ভিদের বৃদ্ধির জন্য উদ্ভিদের যে খাদ্য উপাদান, সেটি 16টি খাদ্য উপাদান উদ্ভিদের প্রয়োজন। সেই 16টি খাদ্য উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বা গন্ধক, লৌহ, জিঙ্ক, তামা, বোরন, ম্যাঙ্গানিজ, মোলিবডেনিয়াম ও ক্লোরিন। এই 16টি অপরিহার্য উপাদান প্রত্যহ গাছের প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে 16টি খাদ্যের প্রয়োজন, তার মধ্যে বাতাস ও জল থেকে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন গ্রহণ করে, মাটি থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রচুর পরিমাণে গ্রহণ করে। আমরা জানি যে বাতাসে 70% নাইট্রোজেন থাকে। কিছু কিছু গাছ, শিম্বগোত্রীয় যে সমস্ত গাছ আছে সেগুলো বা উদ্ভিদ আছে, সেগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে, কিন্তু অধিকাংশই গাছই বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, তারা শিকড় থেকে নাইট্রোজেন গ্রহণ করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বা গন্ধক, এই 3টি উপাদান কিছুটা কম পরিমাণে গ্রহণ করে, তাই এদের বলা হয় গৌণ খাদ্য। তাহলে মূলত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম গাছের হচ্ছে প্রধান খাদ্য, আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বা গন্ধক, এই 3টি উপাদান কিছুটা কম পরিমাণে গ্রহণ করে, এদের বলা হয় গৌণ খাদক বা পোষক। তাছাড়া 7টি খাদ্য উপাদান, যেমন আয়রন, বোরন, জিঙ্ক, মোলিবডেনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ক্লোরিন উদ্ভিদ খুব কম পরিমাণে প্রয়োজন হয়, তাই এদের অনুখাদ্য বলে বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে থাকে। আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট জমিতে সবসময় ব্যবহার করে থাকি, বোরন, জিঙ্ক, এদেরকে আমরা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে থাকি। তো প্রিয় দর্শক, এবারে আমরা জানব আসলে সার কি, সার জিনিসটা কি। সার হলো প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান, যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয়, যাতে উদ্ভিদের বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়। এটি হলো সার। আর একবার বলছি, সার হলো প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান, যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয়, অর্থাৎ কোষে উদ্ভিদের বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়। এটি হলো সার। তো এবারে আমরা জানব সার কত প্রকার। সার সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে জৈব সার আর একটি হচ্ছে অজৈব সার। জৈব সার যেটা আমরা অর্গানিক ম্যানিউর বা অর্গানিক ফার্টিলাইজার বলে থাকি, এবং অজৈব সার
যেটা আমরা কেমিক্যাল ফার্টিলাইজার বলে থাকি বা ইনঅর্গানিক ম্যানিউর বলে থাকি। তাহলে জৈব সারটা কত প্রকার বা কত ধরনের হয়ে থাকে? জৈব সার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাণীজ আর একটি হচ্ছে উদ্ভিদ। প্রাণীজ সারটা কি? প্রাণীজ সার হচ্ছে যেমন গোবর, গোমূত্র, পোলট্রি সার ইত্যাদি। তাছাড়াও আরও কয়েক ধরনের প্রাণীজ সার পাওয়া যায়, যেমন মিন সার, যেটা শুটকি মাছ থেকে বা মাছ থেকে পাওয়া যায়। আমরা জানি মাছকে মিন বলা হয়। তাছাড়া হাড় গুঁড়ো, বিভিন্ন প্রাণীর হাড় গুঁড়ো থেকে সার তৈরি করা হয়। এবারে আসবো যে জৈব সারের প্রাণী সার বাদে আরেকটি সার হচ্ছে উদ্ভিদ সার। উদ্ভিদের বিভিন্ন কাণ্ড, পাতা, শিকড় পচে যে সারগুলো হয়ে থাকে সেইগুলো হচ্ছে উদ্ভিদ সার। প্রথমে আমরা জানব পাতা পচা সার। পাতা পচা সারকে কম্পোস্ট সার বলা হয়ে থাকে। এই পাতা পচা সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সবুজ সার থাকে, আমরা সবুজ সার বলে জানি, যেমন ধনসে গাছকে লাগানো হয় জমিতে। শস্য কর্তন করার সময় আমরা ধনসেকে জমিতে লাগাই, তারপরে যখন একটু বড় হয়ে যায় তখন মাটির সঙ্গে মিশিয়ে দেই। এগুলোর থেকে সবুজ সার পাওয়া যায়। তাছাড়া আরেকটি খুব ভালো উদ্ভিদ সার, যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে থাকি, যার গুণাগুণ খুবই হাই। 10 কেজি ভার্মি কম্পোস্ট 70 কেজি গোবরের সমান হয়ে থাকে। এবারে এই যে জৈব সার, তো জৈব সারটা আসলে আমরা জানলাম যে জৈব সার এগুলো থেকে পাওয়া যায়। তো জৈব সারকে যদি আমরা বলে থাকি যে জৈব সারটা তাহলে কি? তাহলে জৈব সার দাঁড়াবে এটা। জৈব সার হলো এক ধরনের কার্বন সমৃদ্ধ সার, যা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, যা মাটি ও উদ্ভিদের পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটাই হচ্ছে জৈব সার। এবার রাসায়নিক সারটা কি সেই বিষয়ে আমরা জানব। মূলত কারখানায় তৈরি সারকে আমরা রাসায়নিক সার বলে থাকি, অর্থাৎ কারখানায় যে সারগুলো তৈরি হয় প্রাকৃতিকভাবে নয়, সেই সারগুলোকে আমরা রাসায়নিক সার বলে থাকি। যদি আমরা অন্যভাবে বলি তাহলে বলা যায় যে সার দিয়ে জমিতে খুব তাড়াতাড়ি ফসল উৎপন্ন করা যায় তার নাম হচ্ছে অজৈব সার বা রাসায়নিক সার বা ইনঅর্গানিক ম্যানিউর বা কেমিক্যাল ফার্টিলাইজার। এই সার দিয়ে কি হয়? খুব তাড়াতাড়ি ফসল উৎপন্ন করা যায়। এই সার কোথায় তৈরি হয়? এই সার মূলত কারখানায় তৈরি হয়ে থাকে। এবারে জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে যে তফাৎ, কিছু তো তফাৎ আছে জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে। প্রথম যে তফাৎটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জৈব সারে গাছের প্রয়োজনীয় সব কটি উপাদান বা পোষক বজায় থাকে। উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে 16টি খাদ্য উপাদান থাকে, জৈব সারে সব কটি এই পুষ্টি বা পোষক বা খাদ্য উপাদান কিন্তু থাকে। অন্যদিকে অজৈব সারে একটি বা দুটির বেশি খাদ্য উপাদান থাকে না। এটা হচ্ছে প্রথম তফাৎ। এবারে দ্বিতীয় তফাৎটি আমি আলোচনা করব। জৈব সার মাটির রাসায়নিক গুণ ও ভৌতিক গুণ বৃদ্ধিতে সাহায্য করে। জৈব সার মাটির রাসায়নিক গুণ ও ভৌতিক গুণ বৃদ্ধিতে সাহায্য করে। আর রাসায়নিক সারে রাসায়নিক গুণ বৃদ্ধি করলেও ভৌতিক গুণ কিন্তু আস্তে আস্তে কমে যায়। ফলে মাটির উৎপাদকিয় শক্তি ধীরে 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 কমে যায়। পরবর্তীতে সেই মাটিতে বেশি সার ব্যবহার করার ফলে পরবর্তীতে সেই জমিতে কিন্তু ভালো ফসল হয় না। এটি হচ্ছে মূলত জৈব সার ও রাসায়নিক সারের মধ্যে মূল তফাৎ। এবারে আমরা জানব রাসায়নিক সার কয় প্রকার। রাসায়নিক সার মূলত দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক, অন্যটি হচ্ছে যৌগিক। মৌলিক জিনিসটা কি? মৌলিক হচ্ছে একটি আর যৌগিক হচ্ছে মিশ্র। তাহলে মৌলিক রাসায়নিক সারটা কি? যে রাসায়নিক সারে একটি মাত্র খাদ্য উপাদান থাকে তাদের বলা হয় মৌলিক রাসায়নিক সার। যেমন ইউরিয়া শুধুমাত্র নাইট্রোজেন থাকে, সুপার ফসফেটে শুধুমাত্র ফসফরাস, মিউরেট এবং পটাশে শুধুমাত্র পটাশ থাকে। তাহলে এক একটি সারে এক একটি খাদ্য উপাদান থাকে, তার বেশি কিন্তু নয়। এটি হচ্ছে মৌলিক রাসায়নিক সার। আর যৌগিক রাসায়নিক সার
বা মিশ্র সার, যেটাকে আমরা বিভিন্ন নামে চিনি, যেমন ডিএপি, 10-26-26, এই যে সারগুলো, এগুলো হচ্ছে মিশ্র সার। তাহলে মিশ্র সারে কী থাকে? যে সারে একাধিক খাদ্য উপাদান মজুদ থাকে তাকে যৌগিক রাসায়নিক সার বা মিশ্র সার বলা হয়ে থাকে। আমি আগেই বলেছিলাম ডিএপি, 10-26-26 এগুলো হচ্ছে মিশ্র রাসায়নিক সার। তাছাড়া বাজারে বিভিন্ন রাসায়নিক সার এখন মিশ্র রাসায়নিক সারে পাওয়া যায়, যেমন 14-28-14, 28-28-28, 14-28-0, 20-20-20, 28-14-14, 8-21-21, প্রচুর এই ধরনের সার এখন বাজারে পাওয়া যায়। এগুলো হচ্ছে মিশ্র সার। এবারে আমরা কিছু জিনিস জানব, সেটা হচ্ছে আমরা যে ইউরিয়া ব্যবহার করে থাকি, এই ইউরিয়ার যে দানাটা, সেখানে কিন্তু সবটাই সার নয়। এর মধ্যে আমরা কত পরিমাণ নাইট্রোজেন থাকে, সেটাই হচ্ছে, নাইট্রোজেনটাই হচ্ছে সার। তো ইউরিয়াতে থাকে 46% নাইট্রোজেন। আমরা যে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে থাকি, এই সিঙ্গেল সুপার ফসফেটে 16% থাকে ফসফরাস, 12% সালফার থাকে। মিউরেট অফ পটাশ, সেই মিউরেট অফ পটাশে 60% পটাশ থাকে। 10-26-26-এ আমরা দেখতে পাই 10% নাইট্রোজেন, ফসফরাস থাকে 26%, পটাশ থাকে 26%। এভাবে আমরা ডিএপিতে আমরা কি দেখতে পাই? 18% থাকে নাইট্রোজেন, 46% ফসফরাস। আজকে আমরা এতটুকুই জানলাম। পরবর্তীতে আমরা বাড়িতে বসে কিভাবে ডিএপি সার তৈরি করব, কিভাবে এনপিকে সার তৈরি করব, অর্থাৎ 10-26-26 সার তৈরি করব। এই 10-26-26 এবং ডিএপি বাড়িতে তৈরি করা যায়। এই পরিমাণটা যদি আমরা নিয়ে থাকি, ইউরিয়া, সুপারফসফেট, পটাশ, এই এনপিকে, 10-26-26 এবং ডিএপিতে কী আছে সেটা আমরা জানলাম। যে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশ থাকে। নাইট্রোজেন কোথায় পাওয়া যায়? নাইট্রোজেন ইউরিয়াতে পাওয়া যায়। ফসফরাস কোথায় পাওয়া যায়? ফসফরাস থাকে এসএসপিতে পাওয়া যায়, এবং পটাশ তো পটাশেই পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।